সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো দেশপ্রেম, জাতি গঠন। দেশপ্রেমটা একটা অনন্য অনন্য বিষয়, অনন্য সাধারণ। এটাকে সাধারণ কোনো বিষয়ের সাথে তুলনা করা যাবে না। আপনি হয়তো ভেবে থাকবেন যে আপনি পৃথিবীতে আপনি একাই এসেছেন। আপনি একটু চিন্তা করে দেখুন তো আপনি কীভাবে এসেছেন এই পৃথিবীতে। যুগের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় আপনি কি আপনার ঊর্ধ্বতন বংশতালিকার প্রত্যেকের নাম জানেন? যদি জেনে থাকেন তাহলে কয়টা পুরুষের নাম আপনি জানেন? ধরুন আপনি যদি অনেকেই তার বংশতালিকা বিশাল বড় ঊর্ধ্বতনদের নামের তালিকা বলতে পারবে, কারণ তার একটা সম্ভ্রান্ত পরিবার। কিন্তু আমরা যারা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা বড়জোর আমাদের দাদার নাম পর্যন্ত জানি, তার উপরে কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু শুধু দাদার নাম দিয়ে তো সব কিছু হবে না। হবে? হবে না। কারণ আমরা আমাদের অতীতকে, আমাদের বংশধরকে কখনোই অস্বীকার করতে পারবো না। তাদের রক্ত আমাদের ধমনীতে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধাবমান এবং পরবর্তী জেনারেশনে তা চলতে থাকবে। এখন চিন্তা করুন যে আপনি আপনার বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু আপনি বিয়ে করেননি অথবা আপনার কোনো সন্তান হয়নি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আপনাদের কিন্তু বংশধারা ওখানে স্তব্ধ হয়ে গেল। বিষয়টাকে আবার অন্যভাবে চিন্তা করেন। আপনি শুধু আপনিই নয়, আপনার হয়তো আপনার বাবার ভাই রয়েছে, তাদেরও হয়তো সন্তান রয়েছে, বা চাচাতো ভাই রয়েছে। কোনোভাবেই কিন্তু বংশধারাটা ধাবমান। রক্তের ধারাটা কিন্তু থেমে নেই। কোনো না কোনো প্রক্রিয়ায় ওটা গতিশীল, সক্রিয়। কথাগুলো কেন বলছি? ধরুন আপনি একটা নির্দিষ্ট ঘরে বসবাস করছেন, বাপদাদার ভিটা। এখন এই ঘরে আজ থেকে 200 বছর আগে কে বসবাস করতো? 2000 বছর আগে কে বসবাস করতো? এরাই কিন্তু আপনার পিতৃপুরুষ, পূর্বপুরুষ। এখন আজকে আপনি হয়তো মুসলিম, কিন্তু ইসলাম ধর্মের প্রবর্তন হয়েছে আমাদের নবীর মধ্য দিয়ে, যেটা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ওনারাও ছিলেন। কিন্তু আমরা যেহেতু উম্মতি মুহাম্মদ, সেই হিসাবে বলবো যে 610 হিজরির আগে, 610 সালের খ্রিস্টাব্দের পূর্বে, ধরেন আরও 1000 বছর আগে আপনার পূর্বপুরুষ যারা এই বাড়িতে বসবাস করতো, আসলে তারা কোন ধর্মাবলম্বী ছিল? তারও পিছিয়ে যান 2000 বছর আগে, বাংলার ইতিহাস ঘাটুন, বাংলাদেশের ইতিহাস ঘাটুন। সেখানে কে বসবাস করতো আপনার পূর্বপুরুষ, সে কোন রক্তের ছিল? বিষয়গুলো ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে, তাই তো? হ্যাঁ। এবং আগামী শতাব্দী ধরে আপনার পূর্বপুরুষ কারা, কোথায়, কখন, কোথায় যাবে, এটা একটু চিন্তা করছেন? করেন নাই। সুতরাং এই যে ধারাটা, এটা এমনি এমনি প্রবর্তিত হয় নাই। প্রতিটা জেনারেশন তাদের এই ধারাটাকে অব্যাহত রাখার ব্যাপারে তাদের কন্ট্রিবিউশন রেখে গেছেন। এবার আপনি ভাবুন যে আপনার কন্ট্রিবিউশনটা কি? এটা কি স্বজাতিপ্রীতি, না স্বদেশপ্রীতি, দেশপ্রেম, মানবপ্রেম? সব কিছু মিলে আপনি একটু চিন্তা করুন যে আসলে আপনার ধারাটা কোন দিকে প্রবাহিত হবে। আপনি কেন দেশপ্রেম দ্বারা উজ্জীবিত হবেন? আপনি কেন দেশের জন্য জীবন দিবেন? কেন আপনি স্বজাতির জন্য জীবন দিবেন? কারণ এই স্বজাতির ধারাটা একদিনে তৈরি হয়নি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্বজাতির ধারাটা তৈরি হয়েছে। সুতরাং আপনার করণীয় হলো এই স্বজাতির ধারাটা যেন বিভ্রান্ত না হয়। একটা স্রোতস্বিনী নদী যেন একটা গন্ধময় কোনো খালের মধ্যে গিয়ে আবদ্ধ না হয়ে ওখানেই তার অপমৃত্যু ঘটে। সুতরাং আপনার সমাজ ব্যবস্থাকে সুন্দর রাখার জন্য, আপনার স্বজাতির
শিক্ষা দীক্ষা, কালচার, রীতিনীতি সমস্ত কিছু ঠিক রাখার জন্য, আপনার তাদের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ সমস্ত কিছু ঠিক রাখার জন্য আজ থেকে 1000 বছর আগে আপনার পূর্বপুরুষরা যে কন্ট্রিবিউশন রেখে গেছেন, আপনাকে একই কন্ট্রিবিউশন বা একই অবদান রেখে যেতে হবে। আর আপনি যদি তা না করেন, শুধু নিজের স্বার্থে বাঁচলেন, তাহলে ফলাফলটা কী দাঁড়াবে? ফলাফলটা এই দাঁড়াবে যে আপনি আপনার পরবর্তী বংশধরের জন্য কোনো সুন্দর বাসস্থান রেখে গেলেন না, সুন্দর জেনারেশন সৃষ্টি করে গেলেন না। সো স্যাড। তাহলে কি হবে? আপনার জেনারেশন বিভ্রান্ত হবে, তারা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাই যাবে। হয়তো আবার কোনো একজনের আবির্ভাব হবে, সে নতুন করে সমস্ত কিছু সংস্কার করবে। এবার আপনি চিন্তা করুন যে আপনার সমাজে আপনি কি দেখতেছেন, বর্তমানের কালচারটা কি, সমাজ ব্যবস্থাটা কি। এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য আসলে আপনি কি করবেন? অনেক কিছু আপনার করার আছে। আপনি সাধ্যের বাইরে কোনো কিছু করার দরকার নেই। শুধু এতটুকুই করেন যেন সমাজটা কলুষিত না হয়, দেশপ্রেমের ধারাটা যেন অব্যাহত থাকে, স্বজাতি প্রীতি, আত্মীয় স্বজনের বন্ধন, পারিবারিক বন্ধন তা যেন বিনষ্ট না হয়। আর যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে হয়ে যাবে একটা মহাসর্বনাশ। এই জন্য আপনি দেখবেন যে আমাদের পূর্বপুরুষের, যেমন শহীদ তিতুমির আপনি চিন্তা করুন, বিভিন্ন যুদ্ধ সংগ্রাম, এই জাতির ইতিহাসে কিন্তু পরতে পরতে লিখিত আছে। আবার অত্যাচারেরও ইতিহাস এখানে আছে। আমাদের পূর্বপুরুষরা অনেক জুলুম, নির্যাতন সমস্ত কিছুর মধ্য দিয়ে তারা জীবন অতিবাহিত করেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, তারা যে ধৈর্য, যে ত্যাগ, যে মানবতা, যে সৌহার্দ্য, যে সহনশীলতা, যে শালীনতা, সমস্ত কিছু, নির্মোহ ভালোবাসা, স্বার্থহীনতা সমস্ত কিছু বিসর্জন করে তাদের নিজস্ব মানবিক মূল্যবোধটাকে তারা সমুন্নত রেখেছে যুগের পর যুগ। তারা অত্যাচারিত হয়েছে, কিন্তু জালেমের খাতায় তারা নাম লেখায় নাই। তারা কেউই জালেম নয়। আমাদের কিছু পারপিউটেটর আছে, এটা আমরা স্বীকার করি, যারা যুগে যুগে এই ধরনের কাজ করে গেছে। তারপরেও মোদ্দা কথা হলো, দেশের আপামর জনসাধারণ সবাই সমবেত, দেশপ্রেমে উচ্চকিত, এবং সবচেয়ে বড় কথা হলো যুগের পর যুগ তারা একাত্মা, এক মন। তারা যখন যে সিদ্ধান্ত নিয়েছে, তারা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছে। যখন তাদের ধৈর্যের পরীক্ষা দেওয়ার, ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এবং যখন সমবেতভাবে একটা প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন, তারা কিন্তু ঠিকভাবেই প্রতিরোধগুলো গড়ে তুলেছে। উদাহরণ হিসেবে আপনারা ইতিহাসগুলো ঘাঁটতে থাকুন। ইংরেজ আমলের চিন্তা করুন, মোগল আমল চিন্তা করুন, বা তারও পূর্ববর্তী আমলগুলো আপনারা চিন্তা করুন, যে কিভাবে আমাদের পূর্বপুরুষরা যুগের পরে যুগ একটা মূল্যবোধকে ধারণ করে বেঁচেছিল। এখন আপনি ইতিহাস ঘাঁটুন, ইতিহাস নিয়ে চর্চা করুন নির্মোহভাবে, খুব স্বাভাবিকভাবে, অত বিদগ্ধ হওয়ার দরকার নেই। আপনি আপনার পরিবেশকে যতটুকু অন করেন, আপনি যতটুকু চান ততটুকুর উপরেই আপনি চিন্তা করে দেখুন যে সিমিলারিটি বা সাদৃশ্য কতটুকু রয়েছে আজকের আপনি এবং আজ থেকে 200 বছরের আপনার পূর্বপুরুষ বা তার পূর্বপুরুষ, বহু বছরের পূর্বপুরুষ। আসলে তাদের জীবনধারার ভিতর কি আসলে কোনো মৌলিক পার্থক্য রয়েছে? আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। আমাদের একটাই বৈশিষ্ট্য হলো, আমরা একটা মেধাবী জাতি, আমরা একটা আত্মসম্মানে বলীয়ান জাতি, আমরা একটা দক্ষতা নির্ভর কঠোর পরিশ্রমী জাতি। আমরা আমরা ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু নান, এই থিওরিতে আমরা শতাব্দীর পর শতাব্দী, সহস্র শতাব্দী ধরে আমরা এই নীতির উপরেই অটল। আমরা কখনো কোনো বহিঃশত্রুর দ্বারা না হয় আক্রান্ত, না করি আক্রমণ। অর্থাৎ আমরা
কখনো কাউকে আক্রমণও করি না, আর আক্রান্ত হলে আমরা সমবেতভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাই। এটাই হলো আমাদের জাতিগত বৈশিষ্ট্য। আর আমরা হলো একটা মেধাবী জাতি। 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হলো, সেই সময় মুসলিম অধ্যুষিত এই বাংলা ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। ব্যবসা বাণিজ্য, শিল্প, শিক্ষা সমস্ত কিছুতেই এই অঞ্চল ছিল খুবই সমৃদ্ধশালী। ঠিক নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের 1 বছর পর, অর্থাৎ 1758 সালে এই বাংলাই হলো পৃথিবীর সবচেয়ে দারিদ্র্যপীড়িত একটা জনগোষ্ঠী, মুসলিম সম্প্রদায়গুলো। এখন আপনি চিন্তা করে দেখুন যে রাতারাতি এত ধন সম্পদ কোথায় গেল, একটা জাতিসত্তা কিভাবে বিনষ্ট হলো। কিন্তু আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি, আমরা কিন্তু থেমে নেই, আমরাই যুদ্ধ করেছি, আমরাই সংগ্রাম করেছি। আপনি চিন্তা করুন যে নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজিত হলো, তার হয়ে কে লড়াই করলো? মোহনলাল, মীর মদন, সিনফ্রে ফরাসি সেনাপতি। ঠিক একইভাবে যতগুলো যুদ্ধ সংগ্রাম, আসলে আমরা কিন্তু এক হয়ে গেছি। কীভাবে চিন্তা করুন, আমার প্রতিবেশী একজন হিন্দু, আমি মুসলমান। আমি কখনো চিন্তা করি না যে আমার প্রতিবেশী হিন্দুর আমি একটা টাকা আত্মসাৎ করব, তার মনে কোনো আঘাত দিব। আমার ধর্মীয় ইসলাম ধর্ম তা বলে না। ঠিক একইভাবে সে তার পুরা ভূমির মালিকানা তার। সুতরাং যখন বহিঃশত্রু আক্রমণ হবে, আমাকে তার সাহায্য করার দরকার নেই। তো সে তার নিজের বাড়িটা সে রক্ষা করবে, এটাই তার জন্য উৎকৃষ্ট কর্তব্য। এবং যেহেতু দিনের পর দিন প্রতিবেশী হিসাবে নানান ধরনের ভাব বিনিময়, সম্পর্কের বিনিময় হয়েছে, সুতরাং মায়া মহব্বত তো কাজ করবেই। একে অপরের পাশে সবাই দাঁড়িয়ে যায়। আমরা আসলে জাতিগতভাবে আমাদের প্রধান পরিচয় হলো যে আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমাদের প্রধান পরিচয় হলো আমরা ধর্মীয়ভাবে আমরা মুসলিম। এই মুসলিম সংস্কৃতিটাই এই সমাজে দেখেন গড়ে উঠেছে। কিন্তু মজার ব্যাপার হলো, মুসলিম সংস্কৃতির অনেক কিছুই কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে। যেমন, কারণ সমাজের একটা সিনক্রোনাইজেশন বা একটা ইউনিফর্মিটি অবশ্যই থাকতে হবে। সেই ইউনিফর্মিটির বিবেচনায় দেখা যাবে যে সমাজ ব্যবস্থায় আমরা একটা কমন মূল্যবোধের সমাজ কাঠামো গড়ে তুলেছি। বাট আমরা পারস্পরিকভাবে যখন ধর্ম পালন করি, তখন আমরা আমাদের নিজস্ব সক্রিয় সত্তার মাধ্যমেই, নিজস্ব ধর্মীয় বিধিবিধানের মাধ্যমে আমরা আমাদের ধর্মীয় বিধিবিধানগুলো পালন করছি। কিন্তু বাস্তবতা হলো এই যে আমরা সমাজ পরিচালনার ক্ষেত্রে একটা কমন আইডিওলজিও আমরা মেনটেন করে চলছি, যাতে সমাজের সিনক্রোনাইজেশনটা ঠিক থাকে। এটাই হলো আমাদের সামাজিক দর্শন, এটাই হলো আমাদের মাটির নির্যাস। সুতরাং আপনি বাহির থেকে বা অন্তর্ঘাতমূলক যাই করুন না কেন, স্বকীয় সত্তা নেই। কিন্তু আমরা প্রথমত যার ধর্ম, দ্বিতীয়ত আমরা ভাষাগতভাবে আমরা আমরা একই জাতিগোষ্ঠীভুক্ত। চিন্তা করুন যে পাহাড়িরাও কিন্তু এখন বাংলা ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করেছে। এই সেন্সে আমরা বলতে পারি যে আমরা জাতিগতভাবে একটা সিমিলার জাতিগোষ্ঠী বা সমজাতীয় জাতিগোষ্ঠী। আমাদের ভিতরে বিভেদ বৈষম্য আসলে নেই বললেই চলে, এবং আমরা একই চিন্তা করি। দেখা যাচ্ছে যে নির্বাচনে যখন ভোট হয়, দেখা যাচ্ছে যে যখন যে দলকে ভোট দেয়, সমস্ত বাংলাদেশের মানুষ একই মার্কায় তারা সিল মারে। আমার মাঝে সাঝে মনে হয়, তারা কি আগের দিনে রাত্রে বাংলাদেশের 18 কোটি মানুষ কি সবাই মিলে সলা পরামর্শ করে এই কাজটা করছে? আবার দেখা যাচ্ছে কোনো বিদ্রোহে তারা বা বিপ্লবে বা কোনো প্রতিরোধে তারা দাঁড়িয়ে যায়, তখন হঠাৎ করে
তারা এক রাতের মধ্যে দাঁড়িয়ে যায়, কিন্তু আগের রাতে কি তারা সলা পরামর্শ করছে? আসলে অনেকগুলো বিষয়, মানে এটাকে টেলিপ্যাথির একটা যোগাযোগ কিনা, এটা অদ্ভুত একটা, যেটা অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে আমরা এটা দেখি না। হঠাৎ করে আমরা এক হয়ে যাই। আমাদের সহ্যের আমরা সহ্য করি, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সহ্য করি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা সহ্য করি। তারপর হঠাৎ করে আমরা এক হয়ে যাই। এটাই আমাদের উম আত্মপ্রতিরোধের একটা অনন্য নজির। বিষয়টা একটু ভাবারই বিষয় যে এটা কীভাবে হলো। সুতরাং আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমরা এক হয়েই থাকব। একদাই আমাদের জাতিসত্তার প্রধান বৈশিষ্ট্য। আমাদের ভিতরে অনেক ধরনের বিভেদ থাকবে, কিন্তু দিন শেষে আবার আমরা তারই গলা ধরে দিনের সুখ দুঃখের কথা আমরা বলি, একে অপরকে নিবেদন করি। যাকেই আমি সবচেয়ে বড় শত্রু মনে করি, প্রতিবেশী হিসাবেকার বন্ধু হিসাবে, দিন শেষে দেখা যায় সেই আমার সবচেয়ে আপন হয়ে গেল। একটা প্রকার বন্ধুত্ব, একটা লেনদেনের একটা সম্পর্ক। বিপদে পড়ছি, দেখা যাচ্ছে সেই সর্বপ্রথমে এগিয়ে আসছে। আবার এই যে বিষয়গুলো, এটাই আমাদের কোহেশন, সামাজিক একটা সামাজিক আসনজনই আমরা এটাকে বলবো। পরমাণুগুলো যেমন একটা আরেকটার সঙ্গে একটা আসনজনে আবদ্ধ, আবার একটা চক্রাকারে আবদ্ধ, ঠিক একই বৈশিষ্ট্য আমরা দেখতে পারি গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে। ঠিক আমরা সমাজগতভাবেই আমাদের আসলে উপায়ই নেই। আমাদের উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে আমরা যদি তাকাই, বড় বড় রাষ্ট্র আর বড় বড় সমুদ্র। একদিকে বড় সমুদ্র আর চারিদিকে বড় বড় রাষ্ট্র। সুতরাং আমাদের এক হওয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমাদের একাত্মবদ্ধ হয়ে বাঁচতে হবে, মরলে একাত্মবদ্ধ হবেই মরতে হবে। আমরা বিশেষভাবে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে ৭১-এও আমাদের জনসংখ্যা ছিল ৭.৫ কোটি। এখন আমরা একটা বিশাল জনগোষ্ঠীর একটা সুদক্ষ মানব সম্পদ। আমরা নিজেদেরকে, একটা বিশাল জনগোষ্ঠী, নিজেদেরকে যে কোনো বৈচিত্র্য থেকে নিজেদেরকে রক্ষা করার মতো আমরা সক্ষমতা রাখি। কারণ বিশ্বের ভিতরে এখন আমরা জনসংখ্যার দিক থেকে একটা উল্লেখযোগ্য জনগোষ্ঠী। যদিও পরিচিতির দিক থেকে আমাদের জনসংখ্যা অনুপাতে বিশ্বের বৃহত্তম একটা দেশ হিসেবে আমাদের পরিচিতিটা খুবই কম। কারণ একটাই, আমরা বাইরে যেতে অতটা পছন্দ করি না। আমরা নিজের ঘরেই যা খাই, যা পড়ি, নিজেদের সাথে মিলেমিশে ভালো থাকি। আমাদের চাহিদাটাও অত বেশি নেই। তারপরেও দেখতে দেখতে কিন্তু আমাদের ১ কোটিরও বেশি লোক এখন বাইরে কর্মে নিযুক্ত সারা পৃথিবীব্যাপী। আশা রাখি যে আমরা ভবিষ্যৎ দিনগুলোতেও এভাবেই থাকবো, ভালো থাকবো, এবং আমাদের ৭১ পরবর্তী অনেকগুলো সংগ্রামের আমরা ইতিবৃত্ত আমাদের জাতিসত্তাকে আরও সমৃদ্ধ করেছে। অনেক ছোটোখাটো বিভিন্ন সমাজ ব্যবস্থায়, বিভিন্ন গ্রামগঞ্জে প্রতিদিনই অসংখ্য নজির এবং ইতিহাস আমরা নিয়ে আমাদের জাতিগত সত্তার একটা নতুন ইতিহাস রচিত হচ্ছে, যেটা লিখিত থাকে আমাদের পুঁথিতে, আমাদের গ্রাম্য লোককথায়, হয়তো বড় বড় ইতিহাস গ্রন্থে এগুলো হয়তো লেখা থাকে না, বা বাংলাদেশের পাঠ্যপুস্তকেও এগুলো লেখা থাকে না। কিন্তু নীরবে বিপ্লবগুলো ঘটে যায়, যেটা হয়তো বিশ্ববিদ্যালয়ের বড় বড় বুদ্ধিজীবী বা যারা সমাজচিন্তক বা রাজনীতিবিদ, হয়তো তাদেরও মনের অগোচরে অনেক কিছুই ঘটে যায়, যেটা আমরা যারা আমজনতা সেটা আমরাই বুঝি। এবং আসলে আমরা মনের অগোচরেই এটা বুঝি। আমরা সচেতনভাবে এটা কখনোই বুঝি না যে আত্মগতভাবে আমরা কত আত্মশুদ্ধ একটা জাতি।